আজকে আমরা অ্যাভারেজ বা গড় এই চ্যাপ্টারটি আমরা একটু রিভিশন করব। এটা আমরা করেছি অনেকে, যারা করে নিয়েছি তাদের একটু রিভিশন হয়ে যাবে, আর যারা করিনি তাদের ক্ষেত্রে আমরা একটু হলেও কিছুটা পরীক্ষার আগে মোটামুটি জানা যাবে যে গড়টা কি। গড় হচ্ছে কিছু যদি এন্টিটি আমরা নিই, ধরো কিছু ভ্যালু, ধরো এইগুলো, যেগুলোর প্রত্যেকটার মান হচ্ছে ডিফারেন্স বা সেমও হতে পারে। মূলত আমরা ডিফারেন্স যেহেতু হয় সেক্ষেত্রে আমরা যদি একটা গড় করতে চাই তাহলে এদের সমস্ত ভ্যালুগুলোকে আমরা যোগ করব এবং এইগুলো যতগুলো এন্টিটি আছে, ধরো 1 2 3 4 5 এন্টিটি আছে, 5 দিয়ে ডিভাইড করব, দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাভারেজ। এই অ্যাভারেজটা কেন করি, যে সবাই যেহেতু ডিফার ভ্যালু, সেটাগুলো সবগুলোকে একটা রাউন্ড অফ সবাইকে সেম ধরার জন্য আমরা অ্যাভারেজটা করি। ঠিক আছে, এবার আমরা অঙ্ক করব, অঙ্ক করতে করতে করব। প্রথমে একটা অঙ্ক দিয়েছে, 40টা স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে 20.5। প্রথম 42টা স্বাভাবিক সংখ্যার গড় কত? ঠিক আছে, 40টা স্বাভাবিক সংখ্যা মানে কি? স্বাভাবিক সংখ্যা কাকে বলছি আমরা? এক থেকে শুরু হচ্ছে যেগুলো, 1 2 3 ডট 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 করে একদম 40 পর্যন্ত, প্রথম 40টা বলেছে এখানে, তাই তো? তাহলে প্রথম 40টার স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে 20.5। এগুলো আমাদের বের করার পদ্ধতি আছে। আমরা কি হয় যে আমরা আমরা দেখবে যে 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় আমার কি হয়, গড় আমরা কিভাবে পাই বলতো? n into n plus 1 by 2. সেটা যোগফল, গড় আমরা বলছি n+1/2 হয়, n এটা হচ্ছে plus 1 by গড়। গড় হয়, এটা হয়। তো সেই হিসাবে করলে দেখো 40 + 41/2 মানে 20.5, এটা বলুক আর নাই বলুক। তো 42টা স্বাভাবিক সংখ্যা মানে এরপরে আরো দুটো অ্যাড হবে, মানে 40-এর পরে 41 এবং 42। তাহলে সেক্ষেত্রে কি হবে? 42 + 1/2, 43/2 মানে কত হবে? কত হবে? 21.5। 21 21.5, এটা একটা পদ্ধতি, এটা তো আমরা যেটা জানি বলে করতে পারি। আর একটা কি হয় যে 40টা ধরো, প্রথম না বলে তোর 40টা সংখ্যা স্বাভাবিক সংখ্যা গড়, এবার পরে দুটো সংখ্যা ধরো 42টা। 42টা মানে কি, এর পরে অ্যাড হবে 41 আর 42। এই তুমি 41 আর 42কে যোগ করো, না সরি, 41 আর 42 এই 20.5-এর চেয়ে কত বেশি তোমরা দেখবে। ঠিক আছে, যত বেশি সেইটাকে তোমরা 42 দিয়ে ভাগ করে দিলে যেটা পাবে সেটা কিন্তু এইটার সঙ্গে অ্যাড করলে হবে, দরকার নেই ওটা ছেড়ে দাও এই পদ্ধতি। মানে যেটাকে আমরা মেথড বলছি ডেভিয়েশন দিয়ে করি যখন আর কি, তখন। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে 21.5 বুঝতে পেরেছো? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে n+1/2। আবার প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত হবে বলতো? কত হয়? nই হয়, তাই তো? n হয় তো। আর হ্যাঁ স্যার। জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত হয়? n সংখ্যক, প্রথম n সংখ্যক, তার গড় কত হয়? n plus 1. n+1, এটা হয়। এগুলো আমরা পড়েছি। ঠিক আছে, সারাদিন ধরে জয়েন হতে থাকবে এরা। 9টার সময়ও জয়েন হতে বললে সেই 9:30 পর্যন্ত গাড়ি চলছে। না স্যার, আপনি আমাদের গ্রুপে লিংক দেননি, ওই গ্রুপটা মিউট ছিল, আমি বুঝতে পারিনি নোটিফিকেশন আসেনি। তোমাদের গ্রুপে লিংক দিইনি আমি? 13 14 গোল্ড সব ব্যাচেই তো লিংক দেওয়া আছে। 13 নম্বরে লিঙ্ক দিবা হয়। একজন ছাত্র বিদ্যালয়ে 3টি পরীক্ষায় অঙ্কে করে 17 নম্বর পেয়েছে। বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে তার নম্বরের গড় 60 হবে? বলো। 3টে পরীক্ষায় অঙ্কে গড়ে 57 নম্বর পেয়েছে,
তাহলে বার্ষিক পরীক্ষায় কত পেলে গড়টা তার 57 হবে, মানে 3টা এক্সাম হয়েছে, প্রথমে 3টে এক্সাম, তাতে তার গড় নাম্বার হচ্ছে 57। 3টা এক্সাম, ফোর্থ এক্সামে মানে বার্ষিক পরীক্ষা ধরো ফোর্থ এক্সামে তাকে কত পেতে হবে যাতে তার অ্যাভারেজটা টোটাল এই যে 4টে এক্সামের অ্যাভারেজটা 60 এসে দাঁড়ায়। কি করব? স্যার 69 হবে। বাকিরা বলো। 69 হচ্ছে। বলো, হয়েছে? সবার হয়ে গেছে? 69-ই হয়েছে স্যার। হুম হুম 69 হবে। আমরা কিভাবে পেলাম? তাহলে থার্ড এক্সামে তাকে কত পেতে হবে? এই যে এইটার থেকে অ্যাভারেজ কত বেড়েছে বলো তো? অ্যাভারেজ 3 বেড়েছে। 3 বাড়বে তো। হুম তার নম্বর কত নম্বর পেলে তার নম্বরের গড়টা 60 হবে, তাহলে 3 বাড়বে। তাহলে 57 তো তাকে পেতেই হবে। 3 নয় তো, অ্যাকচুয়ালি 9 নয় তো 12 হবে। হ্যাঁ, আর 4টে এক্সামে 3 4-এ 12 বাড়বে। তাহলে 7 2 9 আর 5 2 6 69। হ্যাঁ ঠিকই বলেছে। বুঝতে পারলে না? আমার 57 থেকে 60, তাহলে অ্যাভারেজ কত বেড়েছে? 3। তাহলে 4টা পরীক্ষায় 3 করে বাড়তে হবে, তাহলে 4 3 12 বাড়বে। 57 তো পেতেই হবে, তার সঙ্গে আরো 12 এক্সট্রা 69 পেলে তার অ্যাভারেজটা 60-তে এসে পৌঁছাবে। বুঝতে পেরেছো? 4 জনের এক অভিযাত্রী দলের 56 কেজি ওজনের একজনের পরিবর্তে অপর একজন যুক্ত হলো, গড় ওজন 2.5 কেজি হ্রাস পায়, নতুন অভিযাত্রীর ওজন কত? এটা 8 জন আছে, 8 জনের মধ্যে একজন চলে গেছে, যার ওজন 56 কেজি, সে চলে গেছে, তার বদলে আর একজন ঢুকেছে। এটার ফলে মোট 2.5 কেজি ওজন হ্রাস হয়েছে, অ্যাভারেজটা গড় ওজনটা। তাহলে 8 জনের 2.5 কেজি হ্রাস হয়েছে, তাহলে ইন্টু 8 করলে কত হবে বলো তো? 20 হবে, 20। 20 কেজি। তাহলে যে ভদ্রলোক এসছে সে 20 কেজি কম নিয়ে এসছে, তাহলে 56 কেজি নিয়ে আসার কথা ছিল, 36 হবে, 36 সে ফাইনাল তো এসছে কত? 36। মাইনাস 20 কেজি কম নিয়ে এসছে, তার মানে আলটিমেট সে নিয়ে এসছে কত? 36 কেজি ওজনের লোক এসছে। 36। তাহলে নতুন যে এসছে তার ওজন হচ্ছে 36 কেজি। বোঝা গেছে? একটি ছাত্রের 10টি পরীক্ষায় নম্বরের গড় হচ্ছে 80, সর্বোচ্চ সর্বনিম্ন দুটি না ধরলে গড় হয় 81, সর্বোচ্চ নম্বর যদি 92 হয় তাহলে সর্বনিম্ন নম্বরটি কত? আচ্ছা, তোমাকে কি বলেছে? হাইয়েস্ট যে মার্কসটা অর্থাৎ ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 92, মিনিমাম মার্কসটা তোমাকে চাইছে, তাই তো? এবার এইখানে 10টা পরীক্ষার গড় কত? 80 পেয়েছে সে, আর এই ম্যাক্সিমাম মার্কস যেটাই পেয়েছে, মিনিমাম মার্কস যেটা পেয়েছে, সেই দুটো যদি বাদ দেওয়া হয় তার অ্যাভারেজ হচ্ছে কত? 81, তাই তো? তাহলে এটা আমরা কিভাবে করতে পারি বলো? বলো। এটা দুটো ভাবে করা যায়। একটা হচ্ছে প্রথম ক্ষেত্রে 10 ইন্টু 80 করলে আমরা পাবো, এখানে ভ্যালু যদি ইজি দিয়ে আছে 800, মানে প্রথমে 10টা সাবজেক্টের টোটাল মার্কস হচ্ছে 800। এবার দুটো যদি সাবজেক্ট বাদ দেওয়া হয়, দুটো নম্বর যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে তখন হচ্ছে অ্যাভারেজ কত? 81 ইন্টু 8, তাহলে কত হবে? 648। 648। এবার এইটার মধ্যে ম্যাক্সিমাম মিনিমাম মার্কস দুটো মার্কস আছে, এইটার মধ্যে নেই, তাহলে এই দুটো বিয়োগ করে দিলে আমরা কি পাবো? 8 2 10, 5 4 9, 152। এটা কি? ম্যাক্সিমাম এবং মিনিমাম মার্কস, তাই তো? তাহলে এর মধ্যে ম্যাক্সিমাম মার্কস কত? কি হলো? না না, এটা প্লাস হবে, হ্যাঁ প্লাস। ম্যাক্সিমাম মার্কস কত? 92, আর মিনিমাম মার্কসটা আমরা বের করতে চাইছি, তাহলে 152 থেকে মাইনাস করে দিলেই হয়ে যাবে। 92 বাদ দিয়ে দাও, মানে অ্যাকচুয়ালি এর পরের লাইনে মিনিমাম মার্কসটা তাহলে কত 8 হবে? হবে। 152 থেকে 92 বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে? 60। 0
9 6 15 60, মিনিমাম মার্কস হচ্ছে 60 পেয়েছে, মানে ম্যাক্সিমাম মার্কস 92, মিনিমাম মার্কস হচ্ছে 60। আর কি পদ্ধতিতে করা যেতে পারে বলো? শান্তি, এটা আমরা এইভাবে না করে আর কিভাবে করতে পারি? আরে 80 থেকে 81 হয়েছে তো অ্যাভারেজটা দুজন চলে যাওয়ার পরে, কিন্তু দুজন যখন চলে গেল এন্ট্রি বাদ যাচ্ছে কিন্তু অ্যাভারেজ ওয়েট বাড়ছে, তার মানে তারা অ্যাকচুয়ালি 80 80 60 যদি যেত, 160 যদি যেত, তাহলে তারা কি হতো, নতুন অ্যাভারেজটাও 80 থাকতো, কিন্তু তারা চলে যাওয়ার পরে অ্যাভারেজ বেড়ে গেছে, তার মানে তারা 80 করে যায়নি, কম গেছে। কত কম গেছে? এখন 8 জনের অ্যাভারেজ হচ্ছে 81 হয়েছে, তার মানে 8 বেশি দিয়ে গেছে, ওই জন্য -8 করে দাও, 152। তাহলে এই যে ম্যাক্সিমাম এবং মিনিমাম, এদের মার্কসের যোগফলটা হচ্ছে 152। সেখান থেকে এবার তুমি ম্যাক্সিমাম মার্কস 92 বাদ দিয়ে দিলে 60 পেয়ে যাবো। তোমাকে এই ক্যালকুলেশনটা করতে হবে না আর, দুটো গুণ করার জায়গা থাকে না, করার দরকার হয় না, এভাবেও আমরা করতে পারি। বোঝা গেছে? স্যার এটা আরেকবার বলুন না, কোনটা? এই যেটা সেকেন্ড প্রসেসটা। সেকেন্ড প্রসেসটা আমরা বলছি যে এটা 10 জনের গড় 80, দুজন যদি 80 করেই যেত, মানে যদি এক্স্যাক্ট 80 ভ্যালু হতো, তাহলে নতুন যে 8 জন পড়ে থাকতো, মানে যে 8 জন পড়ে থাকবে তাদের ভ্যালুও অ্যাভারেজ 80 হওয়ার কথা, কিন্তু 80 না হয়ে কত হচ্ছে, 81। তার মানে তারা অ্যাকচুয়ালি 80 করে নিয়ে যায়নি, মানে 160 নিয়ে গেলে 80 থাকতো অ্যাভারেজ, কিন্তু তাহলে 160 নিয়ে যায়নি, কারণ 81 হয়ে গেছে, গড় নাম্বার কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, তার মানে তারা অ্যাকচুয়ালি 160 থেকে কম নিয়ে গেছে। কত কম নিয়ে গেছে? এখন 8 জনের গড় তো এটা 81, 8টা নাম্বারের, তাহলে ডিফারেন্সটা কত এদের, 1 করে, তাহলে 8 একে 8, মানে অ্যাকচুয়ালি তারা 8 কম নিয়ে গেছে, 152 নিয়ে গেছে, ফলে ওই জন্য এদের 81 গড় হয়ে গেছে। তাহলে এই যে দুটো জন গেছে তাদের মোট যোগফল 152, একজন 92 আর একজন হবে 60। বোঝা গেছে? হ্যাঁ স্যার। 30 বছর বয়সে অমিতা যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন। এক্স বছর পর অমিতা এবং তার বাচ্চাদের বয়সের যোগফল 60 বছর হলে এক্স এর মান কত? খুব জটিল বিষয়। 30 বছর বয়সে অমিতা যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন, এক্স বছর পর অমিতা এবং তার বাচ্চাদের বয়সের যোগফল হচ্ছে 60 বছর হলে এক্স এর মান কত? আচ্ছা, 30 বছর বয়সে অমিতা যমজ সন্তান দিয়েছিল, তাহলে তখন ছিল 30, আর সন্তানের বয়স কত ছিল, সব জিরো করে তখন যখন জন্ম হয়। এবার এক্স বছর পরে এর বয়স কত বাড়বে, এক্স বাড়বে, প্রত্যেকের বয়স, বাচ্চাগুলোর বয়সও এক্স এক্স করে বাড়বে, তাহলে মোট বয়স কত দাঁড়াবে, 30 প্লাস 3x ইকুয়াল টু কত হবে, 60। তাহলে 3x ইকুয়াল টু কত, 30, x ইকুয়াল টু 10, অর্থাৎ 10 বছর পরে অমিতা এবং তার বাচ্চাদের বয়সের যোগফল হবে 60 বছর। বোঝা গেছে? মানে অমিতার বয়স হয়ে যাবে 40, আর দুটো বাচ্চার 10 10 করে 20, মোট 60 বছর। বোঝা গেছে? এটাকে অপশন টেস্ট করেও করতে পারো, চলে আসবে আনসার। বুঝতে পেরেছো? একটা হ্যাঁ স্যার। একটা হোস্টেলে 35 জন ছাত্র ছিল, নতুন 7 জন শিক্ষার্থী ভর্তির কারণে মেসের ব্যয় প্রতিদিন 42 টাকা বেড়েছে এবং মাথাপিছু গড় ব্যয় হ্রাস পেয়েছে 1 টাকা। মেসের মূল ব্যয় কত ছিল বলো? এটা তোমাদের নোটসে আছে এই ধরনের একটা অঙ্ক। একটা হোস্টেলে টোটাল 35 জন ছাত্র ছিল, ঠিক আছে, নতুন 7 জন শিক্ষার্থী ভর্তির কারণে মেসের ব্যয় প্রতিদিন 42 টাকা করে বেড়েছে এবং মাথাপিছু গড় ব্যয় হ্রাস পেয়েছে 1 টাকা। আচ্ছা, মাথাপিছু যদি গড় ব্যয়
এক্স টাকা হয়, তাহলে 35 জন বাচ্চার টোটাল ব্যয় কত হবে? এক্স যদি মাথা 35 পার হেড যদি এক্স টাকা হয়, তাহলে 35 এক্স টাকা খরচ। ঠিক আছে, কারণ মেসের ব্যয় প্রতিদিন 42 টাকা পড়েছে। হ্যাঁ ঠিক আছে, 35 এক্স টাকা। এখন সংখ্যা হয়েছে কতজন? 7 জন বেড়েছে, তাহলে কতজন হয়েছে? 42 জন। এখন তোমার মাথা পিছু গড় ব্যয় কত হয়েছে? 1 টাকা বেড়েছে, মানে এক্স প্লাস 1 হয়েছে। এইটা, এই যে খরচটা, এইটার থেকে 42 টাকা বেশি বেড়েছে, তার মানে এই দুটোর ডিফারেন্সটা কত হবে? 42 টাকা হবে কি হবে না? কিন্তু এটা ক্যালকুলেট করলে আসবে না তো। 1 টাকা হাসটা করে ধরলেন। হ্রাস পেয়েছে, এটা মাইনাস হবে তো, সরি প্লাস করলাম কেন? হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে। তাহলে কি আসছে আমার? 42x মাইনাস 42 প্লাস, সরি মাইনাস হচ্ছে 35x ইকুয়াল টু কত হচ্ছে? 42। এই দুটো বিয়োগ করলে কত হচ্ছে? 7x ইকুয়াল টু কত হচ্ছে? 84x ইকুয়াল টু কত? 12। মেসের মূল ব্যয় ছিল, আগে কত টাকা ছিল? 35x টাকা ছিল, তাহলে 35 ইন্টু 12, 12 3 36, 360 টাকা, আর 12 5 60, মানে 420 টাকা নাকি গো? 420 টাকা। আচ্ছা আচ্ছা। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো। প্রথম 9টা মৌলিক সংখ্যার গড় কত? এটা তোমরা নিজেরা বের করতে পারবে। সোমবার স্যার থেকে, 11 পূর্ণ 51। ও আচ্ছা এটা করতে হবে তো। হ্যাঁ, প্রথম 9টা মৌলিক সংখ্যা বলতে কোনখান থেকে শুরু হবে? 2 5, সরি 2 3, 5 7, 11, 13, 17, 19 নাকি? এটা কটা হলো? আরেকটা 23। 8টা হলো। এরপরে আরেকটা বোধ 19, হয় 23। 23। সব কটাকে যোগ করো, 9 দিয়ে ভাগ করো। 100। স্যার এটা 11 পূর্ণ 91 হচ্ছে। এটা যোগ করলে কত হচ্ছে? 100 হবে স্যার, 100। 100 হচ্ছে। 23 আর 17 মানে হচ্ছে তোমার 40, 40 আর 19 আর 11 30, 70, 70 20 90, 90 আর 10 100, 100কে তুমি 9 দিয়ে ভাগ করে দাও। 11 পূর্ণ 91, 11 পূর্ণ 91, বোঝা গেছে? সোমবার থেকে বুধবারের গড় উষ্ণতা 37°C, মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের গড় উষ্ণতা 34°C। যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতা 4/5 হয়, তাহলে বৃহস্পতিবার উষ্ণতা, এটা সম্বন্ধে নোটে দেওয়া আছে, আছে না? সোমবার মানে মনডে, টিউসডে, ওয়েডনেসডে, এর টোটাল টেম্পারেচার কত হবে বলো তো? 37 ইন্টু 3। আর মঙ্গলবার থেকে মানে টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, এদের গড় উষ্ণতা কত হবে? 34 ইন্টু 3। দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে বলো তো? এটা কাটবে, এটা কাটবে, তাহলে মনডে মাইনাস থার্সডে ইকুয়াল টু কত হবে? 3, 37 থেকে 34 বাদ দিলে 3 ইন্টু 3 মানে 9°। এবার কি বলেছে? বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতা 4/5,
থার্সডের উষ্ণতা হচ্ছে মন্ডের 4/5। তাহলে মন্ডে ইকুয়াল টু কি হবে বলো তো, 5/4 থার্সডে হবে না? তাহলে এই মন্ডের ভ্যালুটা এখানে বসিয়ে দাও, 5/4 থার্সডে মাইনাস থার্সডে ইকুয়াল টু 9। তাহলে 1/4 36 থার্সডে ডিগ্রি। ইকুয়াল টু কত হচ্ছে 9 ডিগ্রি। তাহলে থার্সডে টেম্পারেচার হবে 9×4 = 36 ডিগ্রি। সি ফর চায়না আনসার। বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে 20 কিলোমিটার ঘন্টা বেগে যান, 30 কিলোমিটার বেগে ফিরে আসেন, আরোহীর গড় বেগ কত? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এটা টাইম স্পিড ডিস্টেন্সে দেওয়া আছে। যদি ডিস্টেন্স সেম হয়, যদি ডিস্টেন্সটা সেম হয়, তো একটা স্পিডে যাবে s1 স্পিডে আর s1 স্পিড s2 স্পিডে যদি ফিরে আসে, তাহলে তাদের অ্যাভারেজ স্পিড কি হবে বলো তো? সমান হয় 2s1 s2 2s1 বাই s1 s2 প্লাস বাই s1 প্লাস s2 করে দাও। তাহলে অ্যাভারেজ স্পিড চাইছে তো, আর ওই গড় বেগ কত চাইছে? তাহলে 2 × 20 × 20 প্লাস 30 মানে 50, একটা শূন্য কাটো, 5×6 = 30, 6×4 = 24 কিলোমিটার প্রতি ঘন্টা হবে। টাইম স্পিড ডিস্টেন্সও আছে, আর কি বলে, রেশিওর অঙ্কতেও আছে। এ বি সি এর গড় ওজন 45 কেজি, এ এবং বি এর গড় ওজন 40 কেজি, বি এবং সি এর গড় ওজন 43 কেজি, তবে বি এর ওজন কত ছিল? পারবে না। তাহলে এ বি সি এর তিনজনের গড় ওজন কত? টোটাল ওজন কত হচ্ছে? 135 কেজি। এ আর বি এর 31 ওজন কত হবে? এ বি এর কত হচ্ছে? 80 কেজি। বি 80 আর সি এর কত হচ্ছে? 86 এইটি 86 কেজি। 86 এবার এই দুটোকে যখন যোগ করবে, এ প্লাস 2b প্লাস সি হবে 166 নাকি, এত কেজি। হ্যাঁ স্যার। আর এ বি সি এর মোট ওজন কত? 135। তাহলে এ কেটে যাবে, একটা বি কেটে যাবে, আর সিটা কেটে যাবে। তাহলে বি সমান কত হবে? 163 থেকে 135 বাদ দিয়ে দাও। 5-এর পরে 6 আর 3-এর পরে 6, 31 হবে, 31 31। কেজি। একদম বেসিক বেসিক অঙ্ক। হয়েছে? একটি ক্রিকেট প্রতিযোগিতায় রাজু, শ্যাম, হরির গড়, এই অঙ্কটা কি হলো, গড় রান, শ্যাম, হরি, কিশোরের গড় রানের থেকে 7 কম, কিশোরের রান 35 হলে রাজু রান কত? কিভাবে করবো বলো? প্রথমটা কে আছে? রাজু আছে, শ্যাম আছে, হরি আছে। এদের গড়টা কি বলছে? শ্যাম, হরি আর কিশোরের গড় রানের থেকে 7 কম, মানে এদের যদি গড় হয় এক্স, এদের কত হবে? x+7 নাকি? এটা হবে কি না? স্যার x -7। ও 7 কম বলেছে, মাইনাস করে দাও। তাহলে এদের এদের তিনজনের মোট রান কত হবে? 3x। আর এদের মোট রান কত হবে? 3x মাইনাস 21 হবে তো? আরে হবে কি হবে না? যখন আমরা বিয়োগ করবো, এই স্যাম স্যাম কেটে যাবে, হরি হরি থেকে যাবে, কেটে যাবে। তাহলে থাকবে কে? রাজু আর কিশোর। বিয়োগ যদি করি, তাহলে এটা বিয়োগ এটা, মানে 3xটা কেটে যাবে, শুধু 21 পড়ে থাকবে। কিশোরের রান বলে দিয়েছে 35, তাহলে রাজু কত হবে? 21 প্লাস 35, 14 হবে, 14। 21 প্লাস 35 হবে 5 কি হলো? স্যার বিয়োগ হতো তো, যোগ হবে। দাঁড়া দেখে নিচ্ছি, আমরা কাজ চাইছি। 35 থেকে তো 21টা বিয়োগ হবে। রাজু প্লাস
এটা 3x। স্যার কিশোরের রানটা তো 35 বলেছে। দাঁড়াও, মাইনাস মাইনাস, এটা প্লাস 21 হবে। রাজু, শ্যাম আর হরি তিনজনের মোট রান কত? 3x। শ্যাম, হরি, কিশোরের মোট রান কত? 3x মাইনাস 21। যখন আমরা এটা বিয়োগ 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 করব, এটা কাটবে এটা কাটবে, তাহলে রাজু মাইনাস কিশোর সমান কত হবে? এটা মাইনাস এটা প্লাস হবে। 3x কেটে যাবে, 21 পড়ে থাকবে। তাহলে কিশোরের রান কত হবে? 35 বলা আছে। তাহলে রাজু কত হবে? 21 প্লাস 35, 5 একে 6, 3 2 5, 56 হওয়া উচিত নাকি গো? তোমাদের কি বেরিয়েছে? স্যার এখানে না স্যার, এটা এটা x+7ই হবে, কারণ সাত কম। কিশোর আর স্যাম আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখানে কি বলা ছিল? ক্রিকেট প্রতিযোগিতা ওটা x আয়োজনের প্লাস। গড় এদের থেকে কম, মানে এদেরটা কম, তার মানে এটা x+7 প্রথমে ঠিকই লিখেছিলাম। এটা প্লাস হতো, তাহলে এটা মাইনাস হবে, তখন এটা মাইনাস হবে। ঠিক আছে। এটা তখন এমনি প্লাস হয়ে যাবে, 35 মাইনাস 21 হবে আর কি। ঠিক আছে। তাহলে আমরা তখন এটা আমরা কত পাবো? 35 থেকে 21 বাদ দিয়ে দাও, 14 নাকি? 14 হবে তখন। ঠিকই করেছিলাম প্রথমে। বলো কিটা অসুবিধা বুঝতে, বলো আমি বলে দিচ্ছি। কোন জায়গাটা বুঝতে অসুবিধা হলো বলো, এর কথা বলে না ক্লাসে। স্যার আরেকবার একটু প্রথম থেকে বলে দিন না, ঢুকলো নি এটা। আর জীবনে ঢুকবে নি। রাজু, শ্যাম, হরির গড় যদি এক্স হয়, এদের গড়টা শ্যাম, হরি, কিশোরের গড় রানের থেকে 7 কম, কাদের? এদেরটা 7 কম, তার মানে এদেরটা কত হতে হবে? x+7 হতে হবে না? তবেই তো এর থেকে এটা 7 কম হচ্ছে কি না? না বোঝা যায়নি এটা? হুম আরে এদের এই তিনজনের যা রান হবে তাদের থেকে এদেরটা 7 কম হবে। তাহলে এদেরটা যদি আমি x+7 বলি, এদেরটা তাহলে শুধু x হতে হবে না? হুম বুঝেছি, না এখনো বুঝতে পারোনি তুমি? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আর না হলে তুমি ঘুরে বলো যে এদেরটা যদি এক্স হয়, মানে শ্যাম, হরি, কিশোরের গড় যদি এক্স ধরি আমরা, তাহলে এবার এদেরটা কত হবে? x-7। এবার 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 বুঝতে পারছো? হুম 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 আমি এটাকে x+7 ধরেছি, তাহলে এখান থেকে 7 বিয়োগ করলে এটা এক্স হবে না? 7টা কেটে যাবে না? এবার এই যে তিনজন রাজু, শ্যাম, হরির গড় কত? এক্স যদি হয়, মোট রান কত হবে? 3x। আর শ্যাম, হরি, কিশোরের গড় রান কত হবে তখন? 3x প্লাস 21। যদি আমরা বিয়োগ করি, এটা কাটবে এটা কাটবে, রাজু মাইনাস কিশোর সমান কত হবে? এটা মাইনাস হলে এটা -21 হবে। এখন প্লাস ছিল, -21 হবে। কিশোরের 35, 35টা ওইদিকে গেলে কত হবে? +35। তাহলে 35 - 21 মানে কত হবে? 14 হবে না? ঠিক আছে স্যার। 6 জন ব্যক্তির ওজনের গড় 65 কেজি, তাদের মধ্যে 3 জনের ওজন যথাক্রমে 45 কেজি, 70 কেজি, 65 কেজি, বাকিদের ওজনের গড় কত কেজি? 6 জন ব্যক্তি আছে, তাদের গড় ওজন হচ্ছে 65। এবার 3 জনের ওজন বলছে, একজনের 45, একজনের 70, একজনের 65। ডিফ্লেক্ট বের করো। 45 থেকে 65 মানে এ কত কম? যে 45 সে কত কম 65 থেকে? 20 20। 20 কম। -20। যে 70 সে বেশি, কত বেশি? 5 বেশি। আর যে 65 তে 0, তার আলটিমেটলি কি রেজাল্ট দেখা যাচ্ছে? -15 কম, তাই তো? -15 কম, তাহলে এই 15টা কাতের মধ্যে ভাগ হবে? বাকি যে 3 জন আছে, তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? -5। তার মানে অ্যাকচুয়ালি এদের ক্ষেত্রে কি হবে?
65-র সঙ্গে 5 যোগ হবে। এরা যদি কম নিয়ে যায়, এদের ওজনটা কম হয়, তাহলে যারা এই ওজনটা বেশি তাদের আছে। তার মানে অ্যাকচুয়ালি কি হবে, 65-র সঙ্গে 5 যোগ হয়ে যাবে নাকি, 70 হবে তো, না কি হচ্ছে তোমাদের? হ্যাঁ স্যার 70 আসছে। এ বি এর গড় আয় 3300 টাকা, বি সি এর গড় আয় 3000 টাকা, এসি এর গড় আয় 2700 টাকা। তাদের গড় আয় কত? সব কটাকে 2 দিয়ে গুণ করবে, টোটাল যোগ করবে, দিয়ে 2 দিয়ে ভাগ করে দিবে, দিলে যেটা পাবে টোটাল আয় তিনজনের, তাকে 3 দিয়ে ভাগ করে দাও। এ বি এর কত হচ্ছে, মোট আয় কত? 6600। বি আর সি এর মোট আয় কত? 6000। সি আর এর গড় কত? 5400। তাহলে এদের যোগ করলে প্রত্যেকটা 2 ইন্টু এ বি, এ প্লাস বি প্লাস সি হবে, সমান কত হবে? 0 0 6 4 10, হাতের হলো 1, 5 একে 6 3 18 নাকি, 18000। তাহলে এ বি সি প্রত্যেকের কত হচ্ছে, মোট কত হচ্ছে? 9000। এবার কি চাইছিল? গড়, 9000। মানে 3 দিয়ে ভাগ করে দাও, গড় করলে কত হবে? 3000 3000। হচ্ছে। 3000। 3000 টাকা, 3000 টাকা বি হবে। এই ছোট ছোট অঙ্ক এগুলো। 22 জনের নম্বরের গড় 45, তাদের মধ্যে প্রথম 10 জনের নম্বরের গড় 55, শেষ 11 জনের নম্বরের গড় 40, 11তম ছাত্রের নম্বর কত? এটা তোমরা একভাবে করতে পারো যে এই দুটো গুণ করবে, 22 জনের টোটাল, 10 জনের টোটাল 550, 11 জনের টোটাল 450, এই দুটোর টোটাল যোগ করবে, দিয়ে এই যে 22 ইন্টু 45 যেটা পাবে সেটা বিয়োগ করে দিলে তোমরা 11তম ছাত্রের নম্বর পেয়ে যাবে। মানে কিটা বললাম বুঝতে পারলে না? 22 জনের টোটাল মার্কস কত হবে? 45 ইন্টু 22, এটা একটা ভ্যালু পাবে। 10 জনের টোটাল মার্কস কত পাবে? 10 ইন্টু 55 পাবে। আর শেষ 11 জনের অ্যাভারেজ কত পাবে? 11 ইন্টু 40। এই দুটো ভ্যালুকে তোমরা যোগ করবে, যে রেজাল্টটা পাবে সেটা এখান থেকে বিয়োগ করবে, দিলে তোমরা 11 নম্বর ছাত্রের নম্বর পেয়ে যাবে। 0 হচ্ছে 0 0 0 0 নম্বর। এটা একটা পদ্ধতি আছে। আর একটা পদ্ধতি কি, যে 22 জনের টোটাল মার্ক অ্যাভারেজ কত? 45। 10 জনের অ্যাভারেজ কত? 55। আর 11 জনের অ্যাভারেজ কত? 40। আচ্ছা, 45 থেকে 55, এদের তো বেশি, কত বেশি গো? 10 করে বেশি নাকি? 10। হুম। আর এদের কত বেশি? এদের তো কম, কত কম আছে? -5। তাহলে অ্যাকচুয়ালি এরা কত বেশি নিয়ে যাচ্ছে? +100 নিয়ে যাচ্ছে বেশি, আর এরা কম নিয়ে যাচ্ছে, এত কম নিচ্ছে, মানে 45-এর জায়গায় 40 নিয়ে যাচ্ছে, তার মানে কম বেরোচ্ছে, তাহলে রেখে যাচ্ছে বেশি। রেখে যাচ্ছে কত? 11 5 55 রেখে যাচ্ছে, আর এরা বেশি নিয়ে যাচ্ছে, 10 10 100 নিয়ে যাচ্ছে, তাই তো? হুম। তার মানে আলটিমেটলি কত হচ্ছে? এটা হচ্ছে কত বলো, 55 আর এটা কত হচ্ছে? 100, মানে 45 নাকি, -45 এরা নিয়ে চলে যাচ্ছে। তাহলে 11 নম্বর জনের যে ভ্যালু 45, সেখান থেকে 45 বিয়োগ করে দাও, তাহলে 0 পাবে আনসার। 11 নম্বর ছাত্রের ভ্যালু হচ্ছে 0। আমরা এটা ডেভিয়েশন দিয়ে করে দিলাম, এই ডেভিয়েশন দিয়ে তাড়াতাড়ি করা যায়। বোঝা গেছে? এরা কিছু কথা বলে না, ক্লাস করে কোনো ইয়ে নেই। 4টি হ্যাঁ সংখ্যার স্যার। মধ্যে প্রথম 3টে সংখ্যার গড় 15, শেষ 3টে সংখ্যার গড় 16। শেষ সংখ্যাটি যদি যদি শেষ সংখ্যাটি 19 হয়, প্রথম সংখ্যাটি কত? একই রকম ভাবে বের করে ফেলবে, ঠিক আছে? না করে দেবো? না স্যার, করতে হবে না। একটি ক্লাসে 24 জন ছাত্রের গড় বয়স 14.5 বছর, 13.5 বছর যুক্ত বছর গড় যুক্ত আরো 6 জন ছাত্র এই ক্লাসে ভর্তি হলেন। এখন সমস্ত ছাত্রের গড় বয়স কত? একদম ইজি। 24 জন ছাত্র ছিল, তাদের গড় কত বলছে? 14.5। আরো 6 জন অ্যাড হয়েছে, তাদের গড় বয়স কত? 13.5। এদের প্রত্যেকের গড় বয়স কত? 13.5। তাহলে 14.5 এলে ঠিক ছিল, কিন্তু এসছে কিন্তু কত কম করে নিয়ে এসছে বলো তো? এরা 1 করে কম নিয়ে এসছে, তাই তো?
তাহলে 6 জন ঢুকেছে, তাহলে 6 কেজি কম এনেছে। এই 6 কেজি ভাগ করবে কার মধ্যে? 24 আর 6 30 জনের মধ্যে ভাগ করো, 30 জনের মধ্যে ভাগ করো। তাহলে 6 5 30, 1 5 মানে কত? 0.2 কেজি নাকি? আর মাইনাস পয়েন্ট টু হ্যাঁ স্যার। কেজি হবে তো। তাহলে হ্যাঁ স্যার। 14.5 কেজি অ্যাভারেজ থাকবে না, তার থেকে কমে যাবে। তাহলে 14.5 ছিল, সেখান থেকে 0.2 কমিয়ে দাও, তাহলে 14.3 বছর হবে। নতুন যে গড়টা হবে 14.3 বছর। গুণ টুন করে করাচ্ছে, এমনি বেরিয়ে যাবে ছাট করে। বলো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। তিনটি সংখ্যার মধ্যে প্রথম দ্বিতীয়টির দ্বিগুণ, তৃতীয়টির 3 গুণ। তিনটে সংখ্যার গড় দেওয়া আছে 49.5, প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য। তিনটে সংখ্যা আছে, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। কি বলছে? প্রথমটা দ্বিতীয়টার দ্বিগুণ আর তৃতীয়টার 3 গুণ। তাহলে দ্বিগুণ আর 3 গুণ মানে 6। প্রথমটা যদি 6 হয়, তাহলে প্রথমটা দ্বিতীয়টার দ্বিগুণ, তার মানে কি হবে? দ্বিতীয়টা হচ্ছে 3 হবে, ধরতে পারি তো। আর তৃতীয়টার 3 গুণ বলছে প্রথমটা, তাহলে তৃতীয়টাকে আমরা 2 ধরতে পারি। দেখো, তৃতীয়টার 3 গুণ হচ্ছে 3 দুগুণে 6, আর দ্বিতীয়টার দ্বিগুণ প্রথমটা 3 দুগুণে 6 হচ্ছে। এটা হচ্ছে তিনটে সংখ্যা। তাহলে 6 3 9 2 11 নাকি? হুম 11/3 এর ভ্যালুটাই 49.5। একের ভ্যালু কত? আর তোমাকে চাইছে প্রথম আর তৃতীয়টার পার্থক্য। প্রথমটা যদি 6 হয়, তৃতীয়টা হচ্ছে 2, তাদের পার্থক্য কত? 4। তাহলে তোমাকে বের করতে হবে 4 এর ভ্যালু কত। তাহলে 49.5/11/3, উপরে 3 হবে, আর 4 এর ভ্যালু চাইছে যদি বের করে, ইন্টু 4। 11 4 44, 11 5 55 নাকি? 4 3 12, 12 5 60, ক্যারি 6, 12 4 48, 6 54। আনসার হবে 54। বোঝা গেছে? হ্যাঁ স্যার। একটি ক্লাসে ছাত্রদের নম্বরের গড় 52, ছাত্রীদের নম্বরের গড় 42, ছাত্রছাত্রীদের মোট নম্বরের গড় হচ্ছে 50, ছাত্রের সংখ্যা কত? একদম করবে, কি বলে, অ্যালিগেশন। ছাত্র আছে, ছাত্রী আছে, ছাত্রদের অ্যাভারেজ কত বলছে? 52, ছাত্রীদের হচ্ছে 42, আর টোটাল ছাত্রছাত্রীদের মোট অ্যাভারেজ হচ্ছে 50। অ্যালিগেশন চালাবে। তাহলে এটা অ্যালিগেশন করলে কত হচ্ছে? 42 আর 50 ডিফারেন্স 8, আর 50 আর 52 মানে 2 নাকি? বলছে ছাত্রের সংখ্যা কত পার্সেন্টেজ? ছাত্র তাহলে কত? 8। টোটাল ছাত্রছাত্রী কত? 10। তাহলে 10-এর 8 মানে 80% নাকি? 80%। হুম এটি হচ্ছে। দুটি সংখ্যার গড় হচ্ছে xy, একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় হয় 16। বাদ দেওয়া সংখ্যাটি কত? আরে দুটা সংখ্যা আছে তো, দুটা সংখ্যার গড় যদি হয়, দুটা সংখ্যার যোগফল কত হবে? 2xy। তার মধ্যে কি বলছে? একটি সংখ্যা বাদ দিলে গড় কত হবে? একটা সংখ্যা বাদ দিয়ে দাও, 16। যেটা থাকবে সেটাই কি? বাদ দেওয়া সংখ্যাটি কত বলছে? এই অঙ্কে 2xy মাইনাস 16 হবে তো, না কি গো? প্রশ্নের মধ্যে ডেটা গন্ডগোল আছে, এখানে 16 হবে না, হিসাব মতো অন্য কিছু হওয়া উচিত ছিল। 16-র বদলে অন্য কিছু হওয়া উচিত ছিল, তাহলে আনসার মিলতো। বুঝতে পেরেছো? পাঁচটা সংখ্যার গড় 18, একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় হয় 16। একটা সংখ্যা বাদ দিতে গড় 16 হয়ে গেছে, কমে গেছে তো গড়। তাহলে যে যে গেছে সে বেশি নিয়ে গেছে নাকি? তাহলে 18 ছিল গড়, এখন হয়েছে 16। তার কমেছে, কত কমেছে? 2 কমেছে। তাহলে 2 কমেছে মানে সে 2 বেশি নিয়ে গেছে প্রত্যেকটা। তো 5টা ছিল, এখন হয়ে গেছে কটা? 4টে। তাহলে ইন্টু 4, 4 দুগুণে 8, সে বেশি নিয়ে গেছে, তাই তো? তাহলে এখন 16 আছে, তাহলে 8 সে বেশি নিয়ে গেছে, তাহলে কত হবে?
24। বাদ দেওয়া সংখ্যাটা কত? না স্যার 18 প্লাস 8 ছাব্বিশ আঠেরো, হতে হবে। 18 প্লাস 8। তখন 26 হচ্ছে, 18 plus 26। আরে 8। 18 তো সে নিয়ে গেছে, প্লাস আরো 8 নিয়ে গেছে, তাহলে 18 প্লাস 8 মানে 26। তাহলে যে সংখ্যাটা বাদ দেওয়া হয়েছে তাকে 26 হবে সেটা। কথাটা কি বলছি, প্রথমে ছিল 18, এখন গেছে হয়েছে 16। যদি সে 18ই নিয়ে যেত তাহলে কোনো চেঞ্জ হতো না, তাহলে 18 থেকে বেশি নিয়ে গেছে, ওই জন্য অ্যাভারেজটা কমে গেছে। তাহলে 18 তো নিয়ে গেছে, তার সঙ্গে সে কত বেশি নিয়ে গেছে দেখো, 2 কমে গেছে, তার মানে 2 করে প্রত্যেকটা জনে বেশি নিয়ে গেছে, 4 জন হয়ে গেছে, 4 দুগুণে 8 বেশি নিয়ে গেছে, তাহলে 18 প্লাস 8 অর্থাৎ 26। বোঝা গেছে? নেক্সট, শেষ, আর নেই। অ্যাভারেজের এই কটাই ছিল। এরপরে আমরা দেখব কি, কিটা দেখার কথা ছিল যেন? টাইম স্পিড এন্ড ডিস্টেন্স। টাইম স্পিড ডিস্টেন্স দেখবে? কোনটা দেখবে বলো, টাইম অ্যান্ড ওয়ার্ক না টাইম স্পিড ডিস্টেন্স? দেখি কোনটা খুলে, যেইটা খুলবে সেটাই হবে। Time speed distance। টাইম স্পিড ডিস্টেন্সে ভোট। হ্যাঁ, টাইম অ্যান্ড ওয়ার্ক নাকি? সবগুলোই করে দিব, বলো, চাপ নেওয়ার দরকার নেই, আমি তো আছি, তুমি চিন্তা করছো কেন? টাইম স্পিড ডিস্টেন্স আমরা করব, ঠিক আছে? টাইম স্পিড ডিস্টেন্স, ঠিক আছে? ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইনটু টাইম হয়, এই রুলটাই হচ্ছে মূল মন্ত্র, ঠিক আছে? বাকি যা কিছু আছে, যদি ডি ফিক্সড হয়, যদি ডিটা নির্দিষ্ট হয়, তাহলে স্পিড আর টাইম উল্টা রিলেশনে চলে, ঠিক আছে? যদি এস ফিক্সড হয় তাহলে ডি আর টাইম সেম রিলেশনে চলে। যদি টি ফিক্সড হয়, এস সরি ডি আর এসটাও সেম রিলেশনে চলে, অর্থাৎ ডাইরেক্ট রিলেশনে থাকে। এইটুকুই আমাকে জানতে হবে। আর অ্যাভারেজ স্পিড সমান কি হয়? অ্যাভারেজ স্পিড সমান হবে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, ঠিক আছে? টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়ে ভাগ করে দিলে আমরা এভারেজ স্পিড পাবো। আর যদি ডিস্টেন্স সেম হয়, ডি যদি সেম হয়, দুটো আলাদা আলাদা স্পিডে, একটা স্পিডে যাচ্ছে একটা স্পিডে ফিরে আসছে, অর্থাৎ অ্যাভারেজ স্পিড সমান কি হবে, একই পথ যদি অতিক্রম করে সেক্ষেত্রে কি হবে, 2s1 s2 বাই s1 প্লাস s2, ঠিক আছে? আর একটা হয় রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড কি, দুটো বডি যদি একই দিকে যায় সেক্ষেত্রে রিলেটিভ স্পিড কি হবে, সেক্ষেত্রে আমরা রিলেটিভ স্পিড করি কি, s1 ডিফারেন্স s2, অর্থাৎ বিয়োগ করব, ঠিক আছে? আর যদি একটা এই দিকে যাচ্ছে আর একটা এই দিকে আসছে তাহলে কি হবে, s1 প্লাস s2, ঠিক আছে? আবার যদি ট্রেনের অঙ্কগুলোর ক্ষেত্রে কি হবে, ট্রেনের ক্ষেত্রে কি হবে, যদি ট্রেন একটা নির্দিষ্ট বস্তুকে, অর্থাৎ গাছ, লোক, ল্যাম্পপোস্ট, টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে, তাহলে কি হবে, ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। ট্রেনের দৈর্ঘ্য যদি এল হয় তাহলে এল হবে ডিস্টেন্স কভার, তখন স্পিড ইনটু টাইম হবে, ঠিক আছে? এটা একটা জিনিস হয়। আর যদি ট্রেন কোনো প্ল্যাটফর্ম বা কি বলা যায়, ব্রিজ, হ্যাঁ, টানেল, এই সমস্ত জিনিসকে অতিক্রম করে, তখন যে ডিস্টেন্সটা হবে, এদের ডিস্টেন্স অর্থাৎ প্ল্যাটফর্ম বা ব্রিজ বা টানেলের ডিস্টেন্স প্লাস ট্রেনের যে দৈর্ঘ্যটা, সেইটা হবে টোটাল ডিস্টেন্স কভার আপ। এটা হচ্ছে একটা ব্যাপার। আর একটা হচ্ছে আমাদের স্পিডের কভার আপ হয় কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আমরা যাই, ঠিক আছে? বা রিভার্সটা হয় মিটার পার সেকেন্ড থেকে। তাহলে বড়টা থেকে যদি ছোটোটায় যাই তাহলে আমরা কি করব, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করব, হ্যাঁ, যখন এইদিকে যাব। আর যখন এখান থেকে এইদিকে আসবো 5/18 দিয়ে, সরি 18/5 দিয়ে মাল্টিপ্লাই হবে। অর্থাৎ ছোট থেকে বড়তে গেলে বড় ভগ্নাংশ, আর বড় থেকে ছোটতে গেলে ছোট ভগ্নাংশ দিয়ে গুণ করব, ঠিক আছে? দেখো একটা অঙ্ক কি বলছে, যে একটা গাড়ি সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ 1 সেকেন্ডে 15 মিটার যায়, গতিবেগ ঘন্টায় কত? অর্থাৎ অ্যাকচুয়ালি স্পিডটা কি বলা আছে, 15 মিটার পার সেকেন্ডে আছে। সেখান থেকে তোমাকে যেতে বলছে কিলোমিটার পার আওয়ারে, ঠিক আছে? কিলোমিটার পার আওয়ারে, তাহলে 15 ইন্টু 18/5 দিয়ে মাল্টিপ্লাই হবে, বড় ভগ্নাংশ দিয়ে ছোট থেকে বড় যাচ্ছি যেহেতু ইউনিট, 5 3 15 আর 54 2 হবে। 54, 54 কিলোমিটার প্রতি ঘন্টা হবে স্পিড। সবচেয়ে বাচ্চা অঙ্ক, ঠিক আছে? দুই ব্যক্তি সাইকেলে চেপে 85 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে, যাত্রা শুরুর 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? আচ্ছা, এক্ষেত্রে কি বলেছে বলতো, একটা জায়গা আছে যেটা হচ্ছে 85 কিলোমিটার গ্যাপে আছে, একজন এই দিক থেকে আসছে একজন এই দিক থেকে আসছে, তো বলছে একই সময় যাত্রা তারা শুরু করছে, তাহলে যখনই অপোজিট ডাইরেকশানে আসবে তখন রিলেটিভ স্পিড চলে আসবে।
তখন এই রিলেটিভ স্পিড কি হবে, যোগ হবে দুটোর, একজনের ছিল 10 আর একজনের হচ্ছে 12, তাহলে রিলেটিভ স্পিড কত হবে, 32 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, 3 ঘন্টা পরে তারা কত দূরত্ব অতিক্রম করবে আগে হিসাব করে নাও না। তাহলে ইন্টু 3, স্পিড ইন্টু টাইম করলে কি পাবো, ডিস্টেন্স পাবো। তাহলে 3 দুগুণে 6, 96 কিলোমিটার। 3 ঘন্টায় তারা 96 কিলোমিটার, মানে এদিক থেকে ধরো এখানে আসবে, এখানে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হবে কত, স্যার 12 10 করা হয়েছে তো, ও হো, এটা 22 হতো না। 22 হবে, আচ্ছা 66 ঠিক হবে, আছে, 19 ছেষট্টি হবে হবে, উত্তর। 66 হবে। যাই হোক, এই যে দুটো ডিস্টেন্স তারা 66 কিলোমিটার, দুদিক দিয়ে মোট কভার আপ করবে। তাহলে টোটাল ছিল আমাদের 85, তাহলে 85 থেকে 66 বিয়োগ করে দাও, 9 19 কিলোমিটার। অর্থাৎ তাদের মধ্যকার দূরত্বটা কত হবে, 19 কিলোমিটার। বোঝা গেছে? অথবা তুমি কি করবে, 10 3 30 আর 12 3 36, যোগ করো 66, 66 85 থেকে 66 বিয়োগ করে দাও 19, যে কোনো যেটা ইচ্ছা তোমার। এক ব্যক্তি 200 কিলোমিটার দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করে, 200 কিলোমিটার দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করে, সে সম্পূর্ণ পথের অর্ধাংশ 1/3 সময় অতিক্রম করে, বাকি ক্ষেত্রে তার কত গতিবেগ ছিল বলছে। কি বলছে বলো তো, টোটাল তো তার 12 ঘন্টা সময় লাগে নাকি, টোটাল তার 12 ঘন্টা সময় লাগে। আচ্ছা, সম্পূর্ণ পথের অর্ধেক, অর্ধেক মানে 100 কিলোমিটার, 100 কিলোমিটার ক্ষেত্রে তার টাইম কত লাগছে, 1/3 অংশ 4 ঘন্টা। সময়, 12 ঘন্টার 1/3 মানে কত, 4 ঘন্টা, 4 ঘন্টা লেগেছে। তাহলে বাকি 100 কিলোমিটার অতিক্রম করতে তার কত সময় লেগেছে, নিশ্চয়ই 8 ঘন্টা সময় লেগেছে, হ্যাঁ না, 8 ঘন্টা হ্যাঁ সময় স্যার। লেগেছে। তাহলে এইটার ক্ষেত্রে স্পিড আমার জানার দরকার নেই, এই পার্টটাই স্পিড কত চাইছে, 100 কিলোমিটার অতিক্রম করতে 8 ঘন্টা সময় লাগে, স্পিড সমান কত, ডিস্টেন্স বাই টাইম, 100/8 মানে কত, 12.5 নাকি, 12.5 কিলোমিটার প্রতি ঘন্টা। আনসার খতম। ঠিক আছে, স্বাভাবিক বেগে 4/5 অংশ বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়। তাহলে স্বাভাবিক বেগ মানে নর্মাল স্পিড যদি 5 হয় আর নিউ স্পিড বলছে 4, মানে এই স্পিডে যদি সে যায়, হ্যাঁ, তার 20 মিনিট দেরি হয় বলছে। তাহলে এইটা হচ্ছে ডিস্টেন্সটা তো ফিক্সড, এক্ষেত্রে ডিটা ফিক্সড, ডি যদি ফিক্সড হয় কি হবে, স্পিড আর টাইমের রিলেশন উল্টা হয়, অর্থাৎ আগে যদি 4 মিনিট লাগতো এখন লাগছে 5 মিনিট, রেশিও। অর্থাৎ দেখো 4 মিনিট লাগলে এখন লাগছে 5 মিনিট, কারণ কি, স্পিড কমে দেওয়া হয়েছে। তাহলে কতটা স্লো যাচ্ছে, 1, এই 1 ইউনিটের ভ্যালুটা হচ্ছে 20 মিনিট বলে দিয়েছে। ঠিক আছে, স্বাভাবিক সময় কত, 4-এর ভ্যালু কত, 80 মিনিট, কত মিনিট, 80 মিনিট। এটাই তো, 4টা কি নর্মাল স্পিডের নর্মাল টাইম, 4 ইউনিট, অর্থাৎ 80 মিনিট, 80 মানে কত, 60 + 20 মানে 1 ঘন্টা 1/3, 1 হোল 1/3 আওয়ার। বোঝা গেছে? সব অঙ্ক তোমরা ম্যাথসের যে মডিউল দেওয়া আছে সমস্ত অঙ্ক তোমরা এগুলো পেয়ে যাবে, সমস্ত টাইপ ভাগ করা আছে। বোঝা গেছে, যায়নি? আছে কেউ ঠিক ক্লাসে আছে না স্যার। নেই? হ্যাঁ স্যার। কজন আছে গো ক্লাসে, সব পালিয়ে গেছে ঘর নাকি? স্বাভাবিক বেগে 3/4 অংশ বেগে চললে এক ব্যক্তির একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা বেশি সময় লাগে, লাগবেই তো, স্পিড কমেছে সময় বেশি লাগবে, স্বাভাবিক বেগে চললে সেই দূরত্ব কত ঘন্টায় অতিক্রম করবে, একই অঙ্ক। তাহলে ওই নর্মাল স্পিড, নিউ স্পিড, নিউ স্পিড, আগে নর্মাল স্পিড যদি 4 হয় এখন স্পিড হয়েছে 3, এটা স্পিডের রেশিও, তাহলে টাইমের রেশিও কত হবে, 3:4, ডিফারেন্স কত, 1, 1-এর ভ্যালু 2 ঘন্টা, 3-এর ভ্যালু কত হবে, 6 ঘন্টা। আনসার খতম, পরেরটাই চলে যাও। বোঝা গেছে কি বোঝা যায়নি? এই অঙ্কটা আছে স্যার। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি। কি এই অঙ্কটা কি এই হয়েছে? অঙ্কটাই আছে। আচ্ছা, এটা আছে, কোথায় আছে প্রশ্নে? হ্যাঁ, যেটা দিবা আছে ওইটাই। এক ব্যক্তি কোন স্থানে 36 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে গিয়ে 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসেন, সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? ওই একই অঙ্ক, 2 সেই ইন্টু অঙ্ক। s1, 2 ইন্টু 36 ইন্টু 45 ডিভাইডেড বাই কত হচ্ছে, 6 5 11, ক্যারি 1 4 3 7 1 81, 9 4 36, 9 9 81, 9 5 45, 5 4 20, 20 2 40 30। কিমি হচ্ছে। এই অপশানে নাই তো, আমরা ভুল করেছি ওনা, 6 5 11, ক্যারি 1 7 অপশন ভুল আছে নাকি স্যার? 9 4 36, 9 9 81, 9 5 45, 5 2 10 4 40, 36 আর 45 এর মাঝামাঝি হবে, ঠিক আছে, 40 কিলোমিটার প্রতি ঘন্টা।
সমগ্র যাত্রাপথে তার গতিবেগ হবে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। কি করে বললাম? ঠিক আছে, একটা ছিল 36 আর একটা 45, এদের অ্যাভারেজটা এদের মধ্যবর্তী ভ্যালু হবে, অর্থাৎ 40ই আছে। ঠিক আছে। এক ছাত্র বাড়ি থেকে স্কুলে 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেল এবং 2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে এলো। সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা সময় লাগলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? তাহলে এক্ষেত্রে দূরত্ব চাইছে তো, তাহলে দূরত্ব সমান কি হবে? স্পিড ইন্টু টাইম। তাহলে অ্যাভারেজ স্পিড ইন্টু টাইম করো। তাহলে অ্যাভারেজ স্পিড মানে কত? 2 × 2 × 3 ডিভাইডেড বাই 5, এটা অ্যাভারেজ স্পিড। তার সঙ্গে টাইম মানে 5, এটা টোটাল ডিস্টেন্স। তাকে আবার 2 দিয়ে ভাগ করে দিলে তুমি একবারে যাওয়াটা পাবে। কারণ ধরো এখান থেকে এইটা এলো একটা ডিস্টেন্স, এখান থেকে এলো এইটা, অ্যাভারেজ স্পিডটা ইনটু টাইম করলে কি হচ্ছে? পুরো ডিস্টেন্সটা, যাওয়া আর আসা পুরোটা পাচ্ছি, তাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিলে একবারে এই টোটাল ডিস্টেন্সটা পাবো। ঠিক আছে, 2 2 কেটে যাবে, 5 5 কেটে যাবে, 3 ছয় কিমি হবে, 6 ছয় কিমি। কিলোমিটার আনসার। ভুল করে 12 কিলোমিটার করে দিবেন, 12 কিলোমিটার অপশানে দেওয়া থাকে, এক্ষেত্রে নাই, অন্য সময় পাবে তোমরা। অশোকবাবু 285 কিলোমিটার পথ 6 ঘন্টায় অতিক্রম করে। তিনি প্রথম কিছু অংশ 40 কিলোমিটার বেগে বাসে যায়, বাকি অংশ 55 কিলোমিটার ঘন্টা বেগে ট্রেনে যায়। তিনি ট্রেনে কত কিলোমিটার পথ গিয়েছিল? আচ্ছা, এটাকেও অ্যালিগেশনে তোমরা চলে যেতে পারো। অ্যালিগেশনে কীরকম যাবে? 285 আছে, 285 আছে, তাকে 6 দিয়ে ভাগ করো। 6 4 24, 4 6 7 42, 42 মানে 3, 6 5 30, 47.5 নাকি? আরে এটা হচ্ছে তার এই যে টোটাল যে বাসে ট্রেনে গেছে অ্যাভারেজ স্পিড হচ্ছে এটা। তো কিছুটা অংশ গেছে বাসে, তাহলে 40 কিলোমিটার স্পিডে গেছে, 55 কিলোমিটার স্পিডে গেছে ট্রেনে, আর টোটাল যাত্রাপথের অ্যাভারেজ স্পিড হচ্ছে 45। যদি স্পিডে অ্যালিগেশন লাগাও টাইমে রেশিও পাবে। তাহলে 47.5 মানে 5 আর এধারে আড়াই, 7.5 নাকি? আর এদিকে কত হবে? 40 আর 7.5, তো 1:1 হচ্ছে নাকি গো? 1:1 গেছে। হুম। বলছে তিনি ট্রেনে কত পথ গেছে, তাহলে 1:1 মানে 1 + 1 মানে 2, 2 এর ভ্যালু 6 ঘন্টা, টোটাল টাইম তো 6 ঘন্টা, একের ভ্যালু হচ্ছে 3 ঘন্টা। তাহলে ট্রেনে গেছে 3 ঘন্টা, ট্রেনের স্পিড কত? 55, তাহলে 55 × 3, 5 3 15, 165 কিলোমিটার। 165। টাইম স্পিড ডিস্টেন্স কি? ডিস্টেন্স একদম ঝড় বুলেট ট্রেনে গতিবেগে যাবে, অসুবিধা কিছু নেই। বোঝা যায়নি? বোঝা গেছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, ধন্যবাদ। এক ব্যক্তি পি থেকে কিউ স্থানে যায় 7 ঘন্টায়, সে মোট দূরত্বের 1/4 অংশ যায় 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, বাকি পথ যাচ্ছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। পি এবং কিউ এর দূরত্ব কত কিলোমিটার? ডিস্টেন্সটা চাইছে। ঠিক আছে, টোটাল টাইম কত লেগেছে? 7 ঘন্টা। ডিস্টেন্সটা আলাদা বলেছে নাকি? স্যার আগের স্লাইডটা একবার দেখান শুধু। কে? হ্যাঁ ঠিক আছে। পি থেকে কিউ স্থানে যাচ্ছে 7 ঘন্টায়, মোট দূরত্বের 1/4 অংশ যাচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টায়। ঠিক আছে, বাকি পথ যাচ্ছে 12 কিলোমিটার প্রতি ঘন্টায়। দূরত্ব চাইছে না? আশি কিলোমিটার হবে নাকি? 80 মানে কত? 1/4 মানে 20 কিলোমিটার, 2 ঘন্টা, আর বাকি রইল কত? 60, 12 5 60, 80 কিলোমিটার হবে আনসার। 80 কিলোমিটার হবে। এটা অপশান টেস্ট। বাকি তুমি কি করবে বলো তো? টোটাল ধরে নাও তুমি, এখানে 1/4 বলেছে তো, তুমি ভাবো 40 কিলোমিটার রাস্তা, 40 কিলোমিটার রাস্তা, তার 1/4 মানে কত? 10 কিলোমিটার। না না, এভাবে করার দরকার নেই। ডিস্টেন্সকে স্পিডের সঙ্গে টাইম গুণ করলে কত হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে, ধরে না, অসুবিধা কিছু নেই। কত বললাম? 10 কিলোমিটার, তাই তো? 10 কিলোমিটার, আর একটা বাকি রইল, তাহলে কত? 30 কিলোমিটার। 30, এটা যাবে না তো, একে তোমাকে 12 দিয়ে ভাগ করতে হবে।
10কে 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 1, আর এটা কত হচ্ছে 2.5। 2.5, তাহলে কত হচ্ছে 3.5। টোটাল টাইম হচ্ছে কত 3.5, এই 3.5-এর ভ্যালু কত 7 ঘন্টা, একের ভ্যালু কত 2 ঘন্টা, তাহলে এই একের ভ্যালু হচ্ছে 2 ঘন্টা হবে, আর এটার ভ্যালু হচ্ছে কত হবে, তাহলে বাকিটা আর এর ভ্যালু কত হবে 5 ঘন্টা। এখানে যদি 2 ঘন্টা হয় তাহলে স্পিড কত ছিল 10, 10 দুগুণে 20 কিলোমিটার যাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার 5 ঘন্টা লাগেছে, তাহলে 12 স্পিডে হচ্ছে 12 5-এ 60 কিলোমিটার গেছে, তাহলে এধারে 60 কিলোমিটার, এধারে 20 কিলোমিটার, 60 20 80 কিলোমিটার, এভাবেও করতে পারো তুমি, অসুবিধা নেই, হয়ে যাবে, ঠিক আছে। বা অপশান টেস্টও করতে পারো, অসুবিধা কিছু নেই। শ্রেয়স এবং ঋষভ যথাক্রমে 3 কিলোমিটার প্রতি ঘন্টা 2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একই স্থান থেকে পরস্পরের বিপরীতে যাত্রা শুরু করে। 2 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? উল্টা দিকে যাচ্ছে তো, বিপরীত দিকে যাচ্ছে, রিলেটিভ স্পিড কত হবে? আর এস কত হবে? 3 আর যোগ 2 যোগ করতে হবে হবে দুটা। 5 কিলোমিটার প্রতি ঘন্টা। 2 ঘন্টা পরে তাহলে ইন্টু 2, তাদের মাঝে ডিস্টেন্স হবে 10 কিলোমিটার। কত হবে? 10 কিলোমিটার। আনসার কি হবে? 10 কিলোমিটার, ঠিক আছে। দুটি ট্রেন একই সময় কলকাতা থেকে দীঘা এবং মধুপুর থেকে দীঘা, আচ্ছা কলকাতা থেকে দীঘা এবং মধুপুর থেকে দীঘা অভিমুখে যাত্রা শুরু করে। তারা মিলিত হওয়ার পর, এটা ল্যাঙ্গুয়েজটা ভুল আছে, বুঝতে পেরেছো? কলকাতা থেকে যদি দীঘা হয়, পরেরটা হবে দীঘা থেকে মধুপুর, দীঘা থেকে কলকাতা হবে আর কি, দীঘা থেকে কলকাতা, মানে দুটা অপোজিট, ঠিক আছে, অপোজিট ডিরেকশন, মানে এখান থেকে এটা এটা কলকাতা, এটা দীঘা, কলকাতা থেকে একজন দীঘার দিকে যাচ্ছে, দীঘা থেকে কলকাতা দিকে যাচ্ছে, এবং কি বলছে একই সময় যাত্রা শুরু করছে, শুরু করলো, তারা মিলিত হবে মাঝখানে কোথাও একটা, মিলিত হওয়ার পরে কি বলছে যথাক্রমে 1 ঘন্টা, মানে ধরো এখানে মিলিত হলো, এইখান যেতে আসতে সময় লাগবে 1 ঘন্টা, আর এর এইখান থেকে এখানে আসতে সময় লাগছে 4 ঘন্টা। তাহলে ট্রেন দুটার গতিবেগ কি হবে? ট্রেন দুটার গতিবেগ কি হবে বলতো? S1/S2 সমান কি হবে? উল্টে দিবে তোমরা, 4/1, অর্থাৎ 2/1 হবে, হ্যাঁ। 2:1। হুম, যেই যে 1 ঘন্টা 4 ঘন্টা আছে তো, এটাকে উল্টে দিবে, রেশিও পেয়ে যাবে, 4/1 করবে, দিয়ে স্কোয়ার রুট করে দিবে, দিলে আনসার পেয়ে যাবে। এটা সেই রাধা কনসেপ্টের অঙ্ক, মনে পড়ে? হ্যাঁ, কি হ্যাঁ, রাধা কনসেপ্টে মোট 3খানা জিনিস ছিল। S1/2 সমান মিডিল টাইম T2/T1 যদি করতে হবে। যদি বলতো রুট আন্ডার T1 T2, ঠিক আছে, হয় না? এগুলো সব করানো আছে, যদিও যদি না থাকে এগুলো যখন ক্লাস হবে তখন এক্সপ্লেন করে দেওয়া হবে কিভাবে আসে এগুলো, ঠিক আছে, রাধা কনসেপ্টের অঙ্ক। স্বাভাবিক বেগে 3/4 বেগে চললে এক হকারের স্থানে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়, স্বাভাবিক সময় কত লাগবে? এটা করবে, করিয়ে দিলাম দেখুনি। 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গতিশীল 700 মিটার লম্বা ট্রেন 1 মিনিটে একটা সেতুকে অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? আমি কি বললাম, যে সেতুকে অতিক্রম করা মানে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য কত বলা আছে? 700 মিটার, নাকি? 700 মিটার, আর আর সেতুর দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে, তাহলে সেতু বের করব। ডিস্টেন্স সমান কি হবে? স্পিড ইন্টু টাইম। স্পিড কত দেওয়া আছে? 72, 72 থেকে মিটার পার সেকেন্ডে যাও 5/18, এটা স্পিড, ইন্টু টাইম, 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড, 8 দিনে 54, 8 হাজারে 72, তাহলে কত হবে? 6 500। 5 30, 30 30 সারে 1200, 1200, তাহলে 1200 থেকে 700 বাদ যাবে, তাহলে সেতুর দৈর্ঘ্য কত হবে? 1200 থেকে 700 বাদ 500। দিলে 500 মিটার, তাহলে হবে আনসার এই 500 অঙ্কটাই মিটার। আছে নোটে। সবই আছে, সবই আছে, সবই আছে গো। ঘন্টায় 12 কিলোমিটার বেগে একজন অশ্বারোহী 132 কিলোমিটার পথ ভ্রমণ করে। কত কিলোমিটার? 132 কিলোমিটার, ঠিক আছে। স্পিড কত? 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। প্রতি বলছে যদি প্রতি প্রতি কি প্রতি কি অন্তর্গ কিছু বলা নেই, যে সে 8 মিনিট বিশ্রাম নেয়, তাহলে ভ্রমণ পথ শেষ করতে তার কত সময় লাগবে? ওটা 1 কিলোমিটার ধরে প্রতি করুন মিনিট না, প্রতি অন্তর। 1 কিলোমিটার। আচ্ছা ধরে নিলাম তোমার কথা অনুযায়ী 1 কিলোমিটার অন্তর নিচ্ছে গ্যাপ, মোট কত কিলোমিটার? 132 কিলোমিটার, হ্যাঁ 132 কিলোমিটার, তাহলে গ্যাপ কটা হবে? আরে যদি 2 কিলোমিটারের রাস্তা হয়, প্রতি 1 কিলোমিটার গ্যাপ নিলে একটা গ্যাপ হবে,
যদি 3 কিলোমিটার রাস্তা হয় 1 কিলোমিটার নিলে 2খানা গ্যাপ হবে, অর্থাৎ 1খানা গ্যাপ কম হবে, কারণ লাস্ট বার তো আর সেই যে তো বিশ্রাম নেবে না, তার কমপ্লিট ও সে চির বিশ্রাম নেবে। তার মানে 131 131 131 বার সে বিশ্রাম নেবে ইন্টু 8, তাহলে 8 মিনিট করে প্রতি 8 একে 8 নাকি, 8 একে 8, 8 3 24, হাতে রইল 2, 8 একে 8 2 10, এত মিনিট 1048 মিনিট। ঠিক আছে, এখানে নেবে টাইমটা তার যাবে। আর 132 কিলোমিটার কভার করতে তার 12 স্পিডে কত সময় লাগবে? 11 ঘন্টা। 11 ঘন্টা, তাহলে 12 একে 12 একে 12, 12 একে 11 ঘন্টা সময় লাগবে। ধুর, আর এত মিনিট মানে তো বহু ঘন্টা গো। এটা অন্য কিছু একটা ছিল, বুঝতে পেরেছো? হয় 5 কিলোমিটার বা 10 কিলোমিটার করে এরকম একটা কিছু ছিল, বুঝতে পারছো? এগারো ঘন্টা যদি এখানেই হয়ে যায়, তাহলে বাকি এটা তোমরা দেখে নেবে কত যদি থাকবে। এই ধরনের অঙ্ক নোটে দেওয়া আছে, বুঝতে পারছো? এখানে বোধহয় কিছু একটা মিস্টেক আছে। জিনিসটা কনসেপ্টটা বুঝতে পারছো? তাহলে এই টাইমটা প্লাস যে টাইমটা এখানে পাবে, এই দুটোকে যোগ করলে টোটাল টাইম মানে ভ্রমণ পথ শেষ করতে কত সময় লাগবে পেয়ে যাবো আমরা, বুঝতে পারছো? ঘোড়া দিয়ে অঙ্ক দেওয়া আছে, আমাদের নোটেও আছে এটা। একটা ট্রেন একটা দণ্ডায়মান ব্যক্তিকে যখন অতিক্রম করে, তখন ট্রেনটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 90 মিটার, মানে ট্রেনের দৈর্ঘ্য 90 মিটার। আর ট্রেনের দৈর্ঘ্যই তো 90 মিটার, উত্তর হয়ে গেছে, আর কিছু নেই। একটা ট্রেন একটা ব্যক্তিকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। আর বলছে তো একটা ব্যক্তিকে অতিক্রম 90 হবে। 90 মিটার, তার মানে ট্রেনের দৈর্ঘ্য কত হবে? 90 মিটার, খতম। একজন সাঁতারু স্থির জলে গতি 9 কিলোমিটার প্রতি ঘন্টা, সাঁতারু স্রোতের অনুকূলে গতি হচ্ছে কত যদি নদীর বহমান গতি হয় 6 কিলোমিটার? সাঁতার নদীর উপরে নৌকা চলে, ঠিক আছে, নৌকা চলে, নৌকা আছে, একটা স্রোতের বেগ আছে, স্থির জলে নৌকা নিজস্ব একটা গতিবেগ আছে, মানে যখন দাঁড় টানছে বা মেশিনে চলছে। যদি এটা স্পিড যদি x কিলোমিটার প্রতি ঘন্টা হয়, মানে স্থির জলে আর স্রোতের গতিবেগ যদি y হয়, y কিলোমিটার প্রতি ঘন্টা, স্রোতের গতিবেগ, ঠিক আছে, স্রোতের গতিবেগ যদি হয়, তাহলে অনুকূলে যাওয়া মানে কি? এও ওইদিকে যাচ্ছে আর এইদিকেও ঠেলছে, তাহলে অনুকূলে পনেরো কি হবে স্যার? অনুকূলে স্পিড হবে হচ্ছে যোগ হবে x প্লাস ওয়াই। অনুকূলকে আমরা বলছি ডাউনস্ট্রিম স্পিড। আর বিপরীতে নৌকা এইদিকে যাবে, স্রোত এদিকে বইছে, তখন হবে আপস্ট্রিম স্পিড, তখন হবে x মাইনাস ওয়াই। তো এখানে কি বলছে? স্থির জলে গতিবেগ 9 আর নদীর গতিবেগ 6, স্রোতের অনুকূল মানে দুটা যোগ হবে 9 6 15 কিলোমিটার প্রতি ঘন্টা। বোঝা গেছে? এই রেসের অঙ্ক তোমাদের দরকার নেই। একটা নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যায়, ঘন্টায় 6 কিলোমিটার যায়, ঠিক আছে। আচ্ছা, স্রোতের গতিবেগ চাইছে, ঠিক আছে, স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিলোমিটার যাচ্ছে নাকি, মানে 1 কিলোমিটার যেতে তার সময় লাগছে 6 মিনিট। তাহলে ডিস্টেন্স বাই টাইম যদি করি, তাহলে আমরা কি পাবো? স্পিড পাবো। হুম। হ্যাঁ, মানে 6 মিনিটে যাচ্ছে 1 কিলোমিটার, তাহলে 60 মিনিটে কত যাবে? 60 মিনিট মানে 1 ঘন্টায় 10 কিলোমিটার নাকি, 10 কিলোমিটার যাবে। অর্থাৎ এটাই হচ্ছে অনুকূলে ডাউনস্ট্রিম স্পিড, 10 কিলোমিটার প্রতি ঘন্টা। আবার প্রতিকূলে যাচ্ছে 6 কিলোমিটার যাচ্ছে ঘন্টায়, তাহলে এটা আপস্ট্রিম স্পিড 6 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার বলছে স্রোতের গতিবেগ মানে ওয়াই আর এক্স হয়, ওয়াই সমান কি হয়? 10 minus ডি 6. মাইনাস ইউ বাই টু হয়, আর এক্স সমান হয় ডি প্লাস ইউ বাই টু। তাহলে ওয়াইটা বের করতে বলেছে, ডি মানে 10 আর এটা 6 বাই টু, 4/2 মানে 2 কিলোমিটার প্রতি ঘন্টা, 2 কিলোমিটার প্রতি ঘন্টা। জাস্ট সব স্পিড দেওয়া আছে, ভ্যালু অ্যাবসার্ড ভ্যালু, দেখারই দরকার নেই, 2 এ দাগ মেরে দিলেই হয়ে যাবে চোখ বন্ধ করে, ঠিক আছে। একটা 400 মিটার দীর্ঘ ট্রেন 36 সেকেন্ড সময় নেয় ট্রেনটি বিপরীত মুখে হাঁটা এক ব্যক্তিকে অতিক্রম করতে। রিলেটিভ স্পিড, ট্রেন এইদিকে যাচ্ছে, লোকটা হেঁটে হেঁটে এইদিকে আসছে, ঠিক আছে, আর এইদিকে ট্রেন যাচ্ছে, ঠিক আছে। ট্রেনের দৈর্ঘ্য কত? 400 মিটার। তো একটা লোককে অতিক্রম করা মানে টোটাল অতিক্রান্ত দূরত্ব হবে, ডিস্টেন্স হবে 400 মিটার, ডিস্টেন্স হবে 400 মিটার, ঠিক আছে। আচ্ছা, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম হয়। আচ্ছা, লোকটার হাঁটার গতিবেগ বলা আছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা, ট্রেনের গতিবেগ জানি না, অপোজিট ডাইরেকশন হচ্ছে মানে যোগ হবে, তাহলে ট্রেনের স্পিড যদি এক্স হয় আর লোকটার গতিবেগ যদি 20 হয়, 20 প্লাস এক্স হবে। এটা কি? রিলেটিভ স্পিড। তাহলে এটাকে মিটার পার সেকেন্ডের জন্য 5/18 দিয়ে মাল্টিপ্লাই করো, এটা স্পিড ইন্টু টাইম মানে 36,
তাহলে 18 থেকে 36, তাহলে 5 দুগুণে 10, একটা শূন্য কাটবে, এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু কত হবে? 20 হবে, 20। ট্রেনেরও গতিবেগ হবে 20, ট্রেনেরও গতিবেগ হবে 20। কার মাইক হচ্ছে? কে রান্না করছো নাকি গো? কি রান্না হচ্ছে বলো? কার হ্যাঁ রান্না স্যার, হচ্ছে? রান্না না স্যার, একটা হাত থেকে পড়ে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নেক্সট, একটা ট্রেন 48 কিলোমিটার প্রতি ঘন্টা গড় গতিবেগে চললে 50 মিনিটে একটা দূরত্ব অতিক্রম করবে। ওই দূরত্ব 40 মিনিটে অতিক্রম করতে হলে ট্রেনটির গতিবেগ কত হবে? দূরত্ব ফিক্সড, ডি ফিক্সড, এই ধরনের অঙ্ক করলে মজা। ডি ফিক্সড, ডি যখনই ফিক্সড, তাহলে স্পিড আর টাইমের রিলেশন কি হবে? উল্টা। তাহলে উল্টা হবে। 50 আর 40 মানে 5:4 হচ্ছে স্পিড, টাইমের রেশিও 4:5। হ্যাঁ, সরি সরি, এটা টাইম, এটা টাইম, এটা টাইমের হচ্ছে 5:4, স্পিডের রেশিও কত হবে? 4:5। 4-এর ভ্যালু 48, 12-4 48, 5-এর ভ্যালু 12-5 60। আনসার হবে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। খতম। বোঝা যায়নি? হ্যাঁ, কোনো নির্দিষ্ট দূরত্ব কোনো সময় অতিক্রম করা হয়, যদি ওই দূরত্বের অর্ধেক দূরত্ব দ্বিগুণ সময় অতিক্রম করা হয়, তবে গতিবেগ দুটির অনুপাত কত? কি বলছে ভালো করে দেখো। দূরত্ব নির্দিষ্ট কোনো সময় অতিক্রম করা হচ্ছে, যদি ওই দূরত্বের অর্ধেক দূরত্ব, অর্ধেক দূরত্ব অর্থাৎ ডিস্টেন্সটা কমে যাচ্ছে, দ্বিগুণ সময় অতিক্রম করা হয়, তবে গতিবেগ দুটির অনুপাত কত? ধরো একটা নির্দিষ্ট দূরত্ব ডি, ডি একটা নির্দিষ্ট টাইম টিতে রেশিও করা হচ্ছে, এটা কি? স্পিড। এরপরে কি বলছে? ওই দূরত্বের অর্ধেক দূরত্ব মানে d/2, সেটা কত সময় দ্বিগুণ সময় অর্থাৎ 2t সময় অতিক্রম করা হচ্ছে। কি হলো গো? 2t সময় অতিক্রম করা হচ্ছে, রেশিও কত দাঁড়াবে? d/t কেটে গেল, অর্থাৎ 1:1/4, দ্যাট ইজ 4:1। 4:1। আনসার খতম। আরে বোঝা কি গেছে? বোঝা যায়নি? হ্যাঁ স্যার, গেছে। আর এই ট্রেন কাটোয়া থেকে হাওড়া 6 ঘন্টায়, অপর একটি ট্রেন হাওড়া থেকে কাটোয়া 4 ঘন্টায়। তারা সকাল 7টায় যাত্রা শুরু করলে তাদের কখন সাক্ষাৎ হবে? যাত্রা দেখা হবে কখন? সবই তো দেখা করার জন্যই সব কিছু হচ্ছে। সকাল 7টায় যাত্রা শুরু করেছে, একজন কি করছে? যায় 4 ঘন্টা, ঠিক আছে। এই 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 অঙ্কের ক্ষেত্রে আমাদের একটু ধরতে হবে ডিস্টেন্সটা ধরে নাও। ডিস্টেন্সটা ধরে নেবে 6×4 = 24 কিলোমিটার, 24 কিলোমিটার ডিস্টেন্স। তাহলে এই যে হাওড়া থেকে যে যাচ্ছে, কাটোয়া থেকে হাওড়া 6 ঘন্টা সময় লাগছে, এর স্পিড কত হবে? প্রথম স্পিডটা বলো তো। 6 ঘন্টা দিয়ে ভাগ করলে 4 কিলোমিটার প্রতি ঘন্টা, আর দ্বিতীয়টার ক্ষেত্রে স্পিড কত হবে? 4 দিয়ে ভাগ করলে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। দুজনে একই সময় যাত্রা শুরু করেছে, 7টায় শুরু করেছে, তাহলে 24 কিলোমিটার রাস্তা। 7টায় যদি যাত্রা শুরু করে, রিলেটিভ স্পিড দিয়ে ভাগ করো, 6 4 দিয়ে 10, 10 দিয়ে ভাগ করে দাও, 2.4 আওয়ার পরে। 7টা থেকে 9টা, আচ্ছা 2.4 ঘন্টা তো। এটা মানে কত হবে গো? মিনিটে কনভার্ট করো, 24 মিনিট হবে সম্ভবত, নাকি গো? হ্যাঁ স্যার, 24 মিনিট। 24 মিনিট মানে 7টার সঙ্গে 2 ঘন্টা 24 মিনিট, এটা মানে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 7টার সঙ্গে 9টা যোগ হবে 24 হবে, ওর সঙ্গে যোগ হয়ে 9টা 24 হবে, 9টা 24 এম হবে। এটা একটু অ্যাডভান্স লেভেল, ঠিক আছে, ডেটা ইজি ছিল ওই জন্য হয়ে গেল। এটা এসএসসিতে আসে, এসএসসি বেস্ট, এনটিপিসি বেস্ট প্রশ্ন। একটি টের একটা দণ্ডায়মান ব্যতিক্রম যতক্ষণ, এই একই প্রশ্ন তো সেই 90 রিপিটেড মিটার, কোশ্চেন, রিপিট আছে। রিপিটেড প্রশ্ন। এ এবং বি 12 কিলোমিটার দূরবর্তী দুটি বাস থেকে পরস্পরের অভিমুখে এসে 1 ঘন্টা 15 মিনিটে মিলিত হচ্ছে। এর গতিবেগ 4 কিলোমিটার হলে বি এর গতিবেগ কত? ঠিক আছে, এর গতিবেগ 4 ঘন্টা হলে বি এর গতিবেগ কত? তার মানে এরকম আছে, 12 কিলোমিটার তো, টোটাল ডিস্টেন্স 12 কিলোমিটার, 1 ঘন্টা 15 মিনিট, 15 মিনিট মানে কত গো? 1/4 নাকি? 1 হোল 1/4 মানে 5/4 আওয়ার, এত ঘন্টা। তাহলে প্রথমটা স্পিড কত? 4, 4, তাহলে 4 কেটে যাবে 5 কিলোমিটার। প্রথমটা হচ্ছে এই দিক থেকে 5 কিলোমিটার আসবে, তাহলে বাকিটাকে 7 কিলোমিটার আসতে হবে। 7 কিলোমিটার আসবে বি, কত স্পিডে? এই কত সময়ে? 5/4 ঘন্টায়, 5/4 ঘন্টায়। 7 4 28/5, 5 5 25, 3 5 হোল 3/5 আওয়ার,
আছে সি ফর চায়না আনসার বোঝা গেছে হ্যাঁ। শেষ আচ্ছা এবার আমাকে একটু কি বলে লাঞ্চে এই ডিনারে যেতে হবে খেতে যেতে হবে তারপরে করবে নাকি একটু পরে না হবে হ্যাঁ না স্যার একটু পরে হবে, খাওয়া হয়ে যাবে। সবার খাওয়া দাওয়া হয়েছে না এই যে মাংস হয়েছে খাবো। বা সবাই চলো এর কাছে কি বলে আমাদের ইন্দ্রজিতের কাছে মেদিনীপুরে আসবে সবাই নাকি? সবাই মেদিনীপুরে যারা আছো চলো হ্যাঁ তাহলে আমরা এখন কটা বাজে 10:30 10, 10:30, 10:30। 11টায় হ্যাঁ 11টায়। হ্যাঁ স্যার। বলো হ্যাঁ যদি স্যার ক্লাস সবাই করবে বলো তাহলে আসবো নাহলে শুধু শুধু এসে আমাকে রাত জেগে লাভ নেই আমাকে আবার সকালবেলা স্কুল যেতে হবে করে দেবো আজকে যা বাকি আছে সব করে দেবো কালকে কি ক্লাস হবে? না না কাল হবে না যা হবে আজকেই আজ সারা রাত্রি সময় যা আছে আজকেই করে নাও